সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসের সবাইকে। আবারও চলে এসেছি আপনাদের সামনে। সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস নিব বলেছিলাম। আজকে দ্বিতীয় দিন। আমি গতদিন শেষ করেছিলাম হচ্ছে মুসলিম শাসনামল, মানে বখতিয়ার খলজি পর্যন্ত শেষ করেছিলাম লক্ষণ সেন বংশ দিয়ে। আজকে আমি সেন বংশ থেকেই আবার সেন বংশের শেষ থেকে শুরু করব। তো বাংলায় মুসলিম শাসনামল এই পর্বটা পড়াবো। তার আগে ভারতে কি করে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় বা ভারতবর্ষে কি করে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়, এইটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে? তো সবাই কেমন আছেন একটু জানাবেন, আর আমাকে শোনা যায় কি না এটা বলবেন। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, সালাম জানিয়েছেন। হ্যাঁ, অনেকে সালাম জানিয়েছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে। ওকে। হ্যাঁ, জানাতুল আয়ান, ওয়ালাইকুম আসসালাম। মোস্তাক আহমেদ, ওয়ালাইকুম আসসালাম স্যার। মোহন আক্তার মনি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোস্তাক আহমেদ, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। কিন্তু আপনাকে আমরা পাশে পাচ্ছি না। পাশে পেলে হয়তো আর একটু বেশি ভালো লাগতো। অন্তরালের কথা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা। হ্যাঁ, কে এম খান মোহাম্মদ আলামিন, ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক আছে, তাহলে আজকে আমরা শুরু করব মুসলিম শাসনামল। আমরা গতদিন যেখানে শেষ করেছিলাম যে লক্ষণ সেন, তাকে আক্রমণ করেছিলেন হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে নদিয়া আক্রমণ করেছিলেন। তো লক্ষণ সেন নদিয়া থেকে পালিয়ে গিয়ে বিক্রমপুরে আশ্রয় গ্রহণ করেছিলেন বিনা বাধায়। বখতিয়ার খলজি বাংলা 1204 সালে দখল করে এই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, যার কারণে আমরা বলে থাকি যে বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা কিন্তু এই বখতিয়ার খলজি। মজার বিষয় হচ্ছে যে বাংলায় যে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন বখতিয়ার খলজি, বাংলা এবং ভারত এই দুইটা কিন্তু আলাদা। ভারতে কিন্তু অন্য আর একজন ব্যক্তি কিন্তু হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। আমরা সেইটা আগে জানবো। তো আমরা শুরুতেই চলে যাব ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। হ্যাঁ, আমরা
শুরুতেই চলে যাব ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, হ্যাঁ, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা। ঠিক আছে, এই যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় কত সালে? আচ্ছা বলেন তো, ভারতে মুসলিম শাসন কত সালে প্রতিষ্ঠা হয়? আচ্ছা, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, ঠিক আছে। হ্যাঁ, নীল আকাশের তারা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে। আহমেদ বিন হক, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, কেমন আছেন? হ্যাঁ, ঠিক আছে। শফিক তুহিন চলে আসছে, হ্যাঁ, ঠিক আছে। সোহানা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ, ঠিক আছে। সেতু সরকার, হ্যাঁ, অনেকদিন পর, হ্যাঁ, ঠিক আছে, ওকে। এরপর, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা চলে যাব। এই যে দেখেন ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা, এই ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর্যায় কিন্তু হচ্ছে তিনটা। দেখেন, ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর্যায় তিনটা। ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠার পর্যায় হচ্ছে তিনটা, অর্থাৎ তিনটা পর্যায়ে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। ভারতে তিনটা পর্যায়ে কি হয়? মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়, ঠিক আছে। ভারতে তিনটা পর্যায়ে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। একটা হচ্ছে প্রথম পর্যায়, প্রথম পর্যায়, ঠিক আছে। এরপর দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়, দ্বিতীয় পর্যায়, ঠিক আছে, দ্বিতীয় পর্যায়, আর তৃতীয় পর্যায়। এই তিনটা পর্যায়ের মধ্য দিয়ে কিন্তু ভারতে কিন্তু হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। আমরা একটু গুরুত্ব সহকারে ক্লাসটা করব। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ প্রশ্ন আসবে, এই মুসলিম শাসন আমল থেকে প্রশ্ন আসবে। আপনি যে কোনো জায়গায় পরীক্ষা দেন না কেন, প্রশ্ন এখান থেকে কমন পাবেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। 1204 হাসি মধু হয়নি, শফিক তুহিন হয়নি, আমি বলেছি ভারতে হয়নি। আসলে হয়নি, কারোই হয়নি, এখন পর্যন্ত কারোই হয়নি। সিফাত, ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি ভাই। হ্যাঁ, সোনিয়া রহমান, ওয়ালাইকুম আসসালাম। শাহাদত, হ্যাঁ, হ্যাঁ, শাহাদত আসছে, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ, ঠিক আছে। সাবিকুন নাহার আফসানা হয়নি ভাই, আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। ভারতে মুসলিম শাসনের পর্যায় কিন্তু হচ্ছে তিনটা, ঠিক আছে। ভারতে মুসলিম শাসনের পর্যায় কিন্তু হচ্ছে তিনটা। ভারতে মুসলিম শাসনের পর্যায় তিনটা। প্রথম পর্যায় ধরা হয়, প্রথম পর্যায় ধরা হয় কিন্তু হচ্ছে, প্রথম পর্যায় ধরা হয় কিন্তু, প্রথম পর্যায় ধরা হয় 712 সাল। প্রথম পর্যায় ধরা হয় কত? 712 সাল। এই 712 সালের কি ঘটনা একটু শুনেন। এই 712 সালের কি ঘটনা একটু শুনেন। 712 সালের কি ঘটনা একটু শুনেন। দেখেন, বলা হচ্ছে কি, বলা হয় ইরাকের, ইরাকের শাসনকর্তা, ইরাকের শাসনকর্তা, দেখেন ইরাকের শাসনকর্তা, ইরাকের শাসনকর্তা, ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি, হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি, প্রধান সেনাপতি, প্রধান সেনাপতি মোহাম্মদ বিন, মোহাম্মদ বিন কাসিম, মোহাম্মদ বিন কাসিম 712 সালে, 712 সালে ভারতের সিন্ধু প্রদেশ আক্রমণ করেন, সিন্ধু প্রদেশ আক্রমণ করেন, সিন্ধু প্রদেশ আক্রমণ করেন, ঠিক আছে। তাহলে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি এবং জামায়াত ছিলেন এই মোহাম্মদ বিন কাসিম। 712 সালে ভারতের সিন্ধু প্রদেশ, মাথায় রাখবেন, ভারতের কোন প্রদেশ? সিন্ধু প্রদেশ আক্রমণ করেন, তাই না? সিন্ধু প্রদেশ আক্রমণ করেন, ঠিক আছে, সিন্ধু প্রদেশ আক্রমণ করেন। এ সময় সিন্ধু রাজা ছিলেন দাহির। এ সময় সিন্ধু রাজা, সিন্ধু রাজা ছিলেন, সিন্ধু রাজা ছিলেন দাহির। এই দাহিরকে পরাজিত হত্যা করে, এই দাহিরকে পরাজিত হত্যা করে এই মোহাম্মদ বিন কাসিম দুইটা রাজ্য দখল করেন। একটা হচ্ছে সিন্ধু, একটা হচ্ছে সিন্ধু ও মুলতান। এই মুলতান, এই দুইটা রাজ্য দখল করেন, সিন্ধু এবং মুলতান, এই দুইটা রাজ্য দখল করেন। দখল করে তিনি আবার ব্যাক করেন, ঠিক আছে, তিনি আবার ব্যাক করেন, দেশে চলে যান। অর্থাৎ মোহাম্মদ বিন কাসিম তিনি দেশে চলে যান। তিনি কি করলেন? শুধুমাত্র সিন্ধু এবং মুলতান দখল করেই চলে গেলেন। তিনি স্থায়ীভাবে ভারতে মুসলিম শাসনের কোনো প্রচেষ্টা
করলেন না। এইটা ছিল ভারতে মুসলিম শাসনের প্রথম পর্যায়ে, বলা হয়ে থাকে এইটা ছিল প্রথম পর্যায়ে। প্রথম পর্যায়ে কত বলেছি? 712। প্রথম পর্যায়ে কত বলেছি? 712। দেখেন প্রথম পর্যায়ে কত বলেছি? 712। এই যে 712 সালে ইরাকের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফের প্রধান সেনাপতি ও জামাই মোহাম্মদ বিন কাসিম ভারতের সিন্ধু প্রদেশ আক্রমণ করেন। এ সময় সিন্ধু রাজা কে ছিল? দাহির। তাকে পরাজিত, অর্থাৎ দাহিরকে পরাজিত হত্যা করে দুইটা রাজ্য দখল করেন, একটা সিন্ধু, একটা হচ্ছে মুলতান। এটা ছিল ভারতে মুসলিম শাসনের প্রথম পর্যায়। এটা ছিল প্রথম পর্যায়। এরপরে দ্বিতীয় পর্যায়ে চলে আসেন, বলা হয় যে সুলতান মাহমুদের ভারত অভিযান। আচ্ছা, গজনীর সুলতান মাহমুদ, গজনী একটা স্থানের নাম, এটা এই গজনীর সুলতান মাহমুদ, গজনীর সুলতান মাহমুদ 1000 থেকে 1027 সাল পর্যন্ত 1027 সাল পর্যন্ত ভারতবর্ষে বা ভারতে 17 বার অভিযান পরিচালনা করেন। 17 বার অভিযান পরিচালনা করেন, অভিযান পরিচালনা করেন। দেখেন এই গজনী সুলতান মাহমুদ, গজনী একটা স্থানের নাম, গজনী একটা স্থানের নাম। এই গজনী হচ্ছে, এই গজনী হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। গজনী হচ্ছে আফগানিস্তানে অবস্থিত। হ্যাঁ, আফগানিস্তানে অবস্থিত। গজনী কোথায় অবস্থিত? আফগানিস্তানে অবস্থিত। তো গজনী সুলতান মাহমুদ তিনি ভারতের ধন সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে এই 1000 থেকে 1027 সালের মধ্যে ভারতে 17 বার অভিযান পরিচালনা করেন। তাহলে গজনীর সুলতান কে ছিলেন? মাহমুদ। তিনি ভারত অভিযান করেছিলেন কত সাল থেকে কত সালের মধ্যে? 1000 থেকে 1027 সাল। এই দীর্ঘ 27 বছরে তিনি কতবার ভারত অভিযান পরিচালনা করেছিলেন? 17 বার। তার অভিযানের মূল উদ্দেশ্যই হচ্ছে ভারতের ধন সম্পদ হচ্ছে লুট করা। ঠিক আছে? এই যে 17 বার অভিযান পরিচালনা করেন, তার সফল অভিযান, তার সফল অভিযান ছিল 1026 সালে, 1026 সালে ভারতের ভারতের গুজরাটে অবস্থিত, গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির অভিযান। সোমনাথ, সোমনাথ মন্দির, সোমনাথ মন্দির অভিযান। দেখেন বলা হচ্ছে এই 1000 থেকে 1027 সালের মধ্যে তিনি যে 17 বার অভিযান পরিচালনা করেছিলেন ভারতে, তার মধ্যে তার সফল অভিযান বলা হয় এই যে 1026 সালে ভারতের সোমনাথ মন্দির অভিযান। 1026 সালে, এই যে দেখেন 1026 সালে কি বলেছি? ভারতের গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির অভিযান। এই যে সোমনাথ মন্দির অভিযান, ঠিক আছে, ঠিক আছে, সোমনাথ মন্দির অভিযান। আচ্ছা, বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট আরসিইপি। হ্যাঁ, আরসিইপি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখেন বলা হচ্ছে 1026 সালে ভারতের গুজরাটে অবস্থিত এই যে সোমনাথ মন্দির অভিযান, এই সোমনাথ মন্দির অভিযান ছিল কিন্তু হচ্ছে সুলতান মাহমুদের সফল অভিযান ছিল। এটাকে তার সফল অভিযান বলা হয়, কারণ সোমনাথ মন্দিরে আক্রমণ করে একটা কথিত গল্প আছে যে প্রায় 200 মণের অধিক স্বর্ণ এবং বিপুল পরিমাণ অর্থ কিন্তু লুট করে নিয়ে কিন্তু এই চলে যায়। কিন্তু 200 মণের অধিক স্বর্ণ এবং বিপুল পরিমাণ অর্থ নিয়ে এই সুলতান মাহমুদ কিন্তু চলে যায়। তাহলে সুলতান মাহমুদ কোথাকার শাসক ছিলেন? গজনীর শাসক বা গজনীর সুলতান ছিলেন। হ্যাঁ, তিনি কতবার ভারত অভিযান করেছিলেন? 17 বার ভারত অভিযান করেছিলেন। তার সফল অভিযান কোনটা ছিল? সোমনাথ মন্দির অভিযান। সোমনাথ মন্দির ভারতের কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। কত সালে তিনি সোমনাথ মন্দির হচ্ছে অভিযান পরিচালনা করেছিলেন? 1026 সালে। কত সালে? 1026 সালে। বলা হয়ে থাকে এই সুলতান মাহমুদের, এই যে গজনীর সুলতান মাহমুদ, এই গজনীর সুলতান মাহমুদের যিনি সভাকবি ছিলেন তার নাম হচ্ছে ফেরদৌসি। হ্যাঁ, ফেরদৌসি। অনেকে আবার বলে এটা বেডি মানুষ, অ্যাকচুয়ালি বেডি মানুষ না, এটা বেডা মানুষ। পুরো নাম হচ্ছে আবুল কাশেম মোহাম্মদ ফেরদৌসি। হ্যাঁ, আবুল কাশেম মোহাম্মদ ফেরদৌসি। ঠিক আছে, আবুল কাশেম মোহাম্মদ ফেরদৌসি। তো তার একটা বিখ্যাত মৌলিক গ্রন্থ ছিল, ওই গ্রন্থের নাম হচ্ছে শাহনামা। ওই গ্রন্থের নাম কি ছিল? শাহনামা। ঠিক আছে, এই আবুল কাশেম মোহাম্মদ ফেরদৌসির বিখ্যাত একটা গ্রন্থ ছিল, তার নাম কি ছিল? শাহনামা। তার সেই গ্রন্থের নাম কি ছিল? শাহনামা। ঠিক আছে, সেই গ্রন্থের নাম ছিল, সাউন্ড কম, সাউন্ড তো ফাটাফাটি সাউন্ড। হ্যাঁ,
ঠিক আছে, বলা হয়ে থাকে যে এই ফেরদৌসির বিখ্যাত গ্রন্থের নাম কি ছিল? শাহনামা। এই সুলতান মাহমুদ তিনিও যে ভারত অভিযান পরিচালনা করলেন, তিনি যে ভারত অভিযান পরিচালনা করলেন, এটা ছিল তার দ্বিতীয় পর্যায়, মানে মুসলিম শাসনের দ্বিতীয় পর্যায়ে। তিনিও স্থায়ীভাবে ভারতে মুসলিম শাসনের কোনো প্রচেষ্টা করেননি। কেন করেননি? কারণ তার উদ্দেশ্য ছিল ভারতের ধন সম্পদ লুট করা। ঠিক আছে, বোঝা গেছে? আমি কিন্তু দ্রুত প্রশ্ন করব, খুব দ্রুত প্রশ্ন করব। হ্যাঁ, আচ্ছা। ও আচ্ছা, সেতু সরকার। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, গুড। ওকে, এরপর তৃতীয় পর্যায়। দেখেন, এই যে তৃতীয় পর্যায়, তৃতীয় পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। বলা হয় তৃতীয় পর্যায়, এটার হচ্ছে তরাইনের যুদ্ধ। তৃতীয় পর্যায়ে ধরা হয় কি? তরাইনের যুদ্ধ। তরাইন একটা স্থানের নাম, এটা দিল্লির অদূরে যমুনা নদীর তীরে অবস্থিত। তরাইন একটা স্থানের নাম, দিল্লির অদূরে যমুনা নদীর তীরে অবস্থিত। এই তরাইনের দুইটা যুদ্ধ হয়। তরাইনের দুইটা যুদ্ধ হয়। তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের প্রথম যুদ্ধ, তরাইনের দ্বিতীয় যুদ্ধ। ঠিক আছে, প্রথম যুদ্ধ হয়েছিল কত সালে? 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধ হয়, এবং 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়। কার কার মধ্যে হয়েছিল? বলা হয় দিল্লির চৌহান বংশের শাসক পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ পৃথ্বীরাজ চৌহান, পৃথ্বীরাজ চৌহান প্লাস ঘুরির মধ্যে মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, মোহাম্মদ 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 ঘুরি। এই দুইজনের মধ্যেই কিন্তু হচ্ছে তরাইনের দুইটা যুদ্ধ হয়েছিল, তরাইনের প্রথম এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধ। প্রথম যুদ্ধে এই যে 1191 সাল, এই 1191 সালে সংঘটিত হয়। এই যুদ্ধে এই পৃথ্বীরাজ চৌহান হচ্ছে জয়লাভ করেছিল। পৃথ্বীরাজ চৌহান কি করেছিল? জয়লাভ করেছিল। আর এই মোহাম্মদ ঘুরি হচ্ছে কি করেছিল? পরাজয় বরণ করেছিল। কোন যুদ্ধে? তরাইনের প্রথম যুদ্ধে। তাহলে তরাইনের প্রথম যুদ্ধ সংগঠিত হয় 1191 সালে। আবারও দেখেন, 1191 সালে। আর তরাইনের দ্বিতীয় যুদ্ধ হইলো কত সালে? 1192 সালে। অর্থাৎ তরাইনের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজয় বরণ করে আবার দেশে চলে যায়। তিনি আফগানিস্তানের তুর্কি শাসক ছিলেন, আফগানিস্তান থেকে এসেছিলেন। তো তুর্কি বীর ছিলেন, তুর্কি শাসক ছিলেন। তো মোহাম্মদ ঘুরি এর একটা বিশাল বড় একটা নাম আছে, কিন্তু মোহাম্মদ ঘুরির একটা বিশাল বড় নাম আছে, যার আসল নাম বা পুরো নাম আমরা যদি বলি, ময়জউদ্দিন মোহাম্মদ বিন শামস। ময়জউদ্দিন মোহাম্মদ বিন শামস। তো তার ডাক নাম ছিল হচ্ছে ঘুরি, এই নামে আমরা সবাই তাকে চিনি। তো মোহাম্মদ ঘুরি তরাইনের প্রথম যুদ্ধে পরাজয় বরণ করেন। পরাজয় বরণ করার পর ঠিক আবার এক বছর পরে 1192 সালে তিনি তরাইনের দ্বিতীয় যুদ্ধে লিপ্ত হন। কার সাথে? এই পৃথ্বীরাজ চৌহানের সাথে। এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজয় বরণ করে, আর মোহাম্মদ ঘুরি হচ্ছে জয়লাভ করে। জয়লাভ করলে ভারতে, অর্থাৎ দিল্লি থেকে হিন্দু শাসনের অবসান ঘটে এবং দিল্লিতে বা ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। অর্থাৎ এই তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে 1192 সালে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। এইবারে ক্লিয়ার হয়েছেন? বলেন তো, আমি যে প্রশ্নটা করেছিলাম যে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয় কত সালে, এবারে বুঝতে পেরেছেন কত সালে হয়েছিল? বোঝা গেছে? হ্যাঁ, অনেকে অ্যান্সার করছেন, ভাল লাগছে। হ্যাঁ, ঠিক আছে, সেতু সরকার। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঘোড়ার পিঠ থেকে পড়ে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এবারে বুঝতে পেরেছেন যে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়েছিল। এই বুঝতে পেরেছেন সবাই? বুঝতে পেরেছেন সবাই? হ্যাঁ, আমরা ক্লাসটা সবাই শেয়ার করে দিব। হ্যাঁ, আমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব। আমরা অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিব। ঠিক আছে? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, বর্তমান বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোট RCEP। হ্যাঁ, রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ। হ্যাঁ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। ঠিক আছে, সবচেয়ে বড় অর্থনৈতিক জোট। ওকে, তাহলে বলেন তো, ভারতে মুসলিম শাসনের পর্যায় ছিল কয়টা? 3টা। ভারতে মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করে, কত সালে প্রতিষ্ঠা করে? দ্রুত অ্যান্সার করেন। ভারতে মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করেন, কত সালে প্রতিষ্ঠা করেন? দ্রুত অ্যান্সার করবেন, দ্রুত দ্রুত অ্যান্সার করবেন। দেখি কে কত দ্রুত অ্যান্সার করতে পারেন। ঠিক আছে, কে কত দ্রুত অ্যান্সার করতে পারেন?
হ্যাঁ, ওকে। হয় নাই, সেতু সরকার হয়নি। ভারতে মুসলিম শাসন কে কত সালে প্রতিষ্ঠা করেন? হয় নাই, সেতু সরকার হয় নাই। সেতু সরকার হয় নাই। আমি একটু আগেই বলেছি। ঘুরি। এই 1992 কেন? না, হয় নাই। কে এম খান মোহাম্মদ আলামিন হয়েছে 1192। কে প্রতিষ্ঠা করেন বলেন? না, প্রশ্ন আসবে না। শাহাদত রাকিব আসবে না। 1192 মোহন আক্তার মনি, থ্যাংক ইউ। অন্তরালের কথা, থ্যাংক ইউ। শাহাদত রাকিব, থ্যাংক ইউ। হ্যাঁ, কে আর সুজন, থ্যাংক ইউ ভাই। ঘুরি। ও রে সেতু, বুঝতে পারেন নাই? তাহলে আবার বুঝে এখন অ্যান্সার করেন। হুম, হাসি মধু, ঠিক আছে। 92। হ্যাঁ, এলিনা। 1992 না ভাই, 1192। সাকিবুন নাহার আফসানা হয়নি ভাই, 1192 হবে। উজ্জ্বল বিশ্বাস 1192। শফিক তুহিন। হ্যাঁ, সুন্দর। হ্যাঁ, আজিজ, ঠিক আছে ভাই। হ্যাঁ, রিদা হুসাইন, মোহাম্মদ ঘুরি। হ্যাঁ, ঠিক আছে। নুসেবা হ্যাফি। হ্যাঁ, ঠিক আছে। সাদত আকিব। হ্যাঁ, তুর্কীয় শাসন, ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, নাসরিন কবির। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই। সামরিক বাণিজ্যিক জোট ন্যাটো। হাসি মধু, সামরিক বাণিজ্যিক জোট ন্যাটো। সামরিক জোট আলাদা, বাণিজ্যিক জোট আলাদা। ঠিক আছে। সেতু সরকার, থ্যাংক ইউ। হ্যাঁ, এম এ জিনার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। ফারুক চৌধুরী 1192, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন, এখন আমি প্রশ্ন করি যে ভারতে তো মুসলিম শাসন প্রতিষ্ঠা হলো, এই যে মোহাম্মদ ঘুরি, এই যে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ যে ঘুরি দেখেন, মোহাম্মদ, এই যে মোহাম্মদ ঘুরি, মোহাম্মদ মোহাম্মদ ঘুরি, তিনি কি করলেন? 1192 সালে তিনি 1192 সালে 1192 সালে ভারতে কি করলেন? মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। শুধু মুসলিম শাসন না, মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, প্রতিষ্ঠা করেন। তিনি শুধু ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন না, তিনি ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই মোহাম্মদ ঘুরি জাতিতে তুর্কি ছিলেন, জাতিতে তুর্কি ছিলেন। তিনি কি করেছিলেন? ভারতে ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। ভারতে তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তুর্কি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। তাহলে দুইটা প্রশ্ন, যে ভারতে তুর্কি ও মুসলিম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মোহাম্মদ ঘুরি, তিনি কি করেছিলেন? 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে ভারতে তুর্কি ও মুসলিম শাসন কিন্তু হচ্ছে প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। এই যে অনেকে সুন্দর অ্যান্সার করেছেন, ভাল লাগছে। ঠিক আছে, ওকে। এরপরে আমরা তো ভারতে মুসলিম শাসন পাইলাম, এখন তো আমাদের বাংলায় মুসলিম শাসন কে প্রতিষ্ঠা করলো, এইটা ক্লিয়ার হওয়া দরকার। দেখেন, আমাদের বাংলায়, মানে আমরা যেখানে অবস্থান করছি এই বাংলাদেশে, এই বাংলায় কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করলো, এইটা আমাদের একটু ক্লিয়ার হতে হবে। দেখেন, আমরা বাংলাদেশের ম্যাপটা হচ্ছে অঙ্কন করে নিব, ছোট্ট করে অঙ্কন করে নিব বাংলাদেশের ম্যাপ। ঠিক আছে, এরপর দেখেন, আমি আপনাদের বলছি, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে যে বাংলাদেশে বাংলাদেশে যে মুসলিম শাসন প্রতিষ্ঠা হইল, বাংলাদেশে যে মুসলিম শাসন, বাংলাদেশে যে মুসলিম শাসন প্রতিষ্ঠা হইল, বাংলাদেশে যে মুসলিম শাসন প্রতিষ্ঠা হইল কত সালে বলেন তো? বাংলাদেশে, বাংলায় মুসলিম শাসন কত সালে প্রতিষ্ঠা হয় বলেন তো একটু? বাংলায় মুসলিম শাসন কত সালে প্রতিষ্ঠা হয়? 1204। কে আর সুজন, কে আর সুজন, থ্যাংক ইউ। ঠিক আছে, দেখেন, বলা হয় 1204 সাল। 1204 সাল। এই 1204 সালে কি হয়? ইখতিয়ার উদ্দিন, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মোহাম্মদ
বখতিয়ার খলজি, বখতিয়ার খলজি, অনেকে খিলজি বলে থাকেন, খলজি কি করলেন 1204 সালে সেন বংশের রাজা, সর্বশেষ ক্ষমতাসীন রাজা, সেন বংশের সর্বশেষ ক্ষমতাসীন রাজা, ক্ষমতাসীন রাজা কে ছিলেন? লক্ষণ সেন। এই বেটা ছিল হচ্ছে বুইড়া, এই বেটা ছিল হচ্ছে বুইড়া, তার বয়স ছিল কিন্তু 80 বছর, 80 বছর বয়সেও সে কিন্তু হচ্ছে শাসন কার্য পরিচালনা করতেছিল। ঠিক আছে, বাংলার শাসনভার তিনি পরিচালনা করতেছিল। তার কিন্তু দুইটা রাজধানী ছিল, এই লক্ষণ সেনের দুইটা রাজধানী ছিল। এই যে এইখানে আছে কুষ্টিয়ার নদিয়া, আর একটা ছিল হচ্ছে বিক্রমপুর, আর একটা ছিল হচ্ছে বিক্রমপুর, তার দুইটা রাজধানী ছিল। ঠিক আছে, দুইটা রাজধানী, একটা হচ্ছে নদিয়া আর একটা হচ্ছে বিক্রমপুর, একটা নদিয়া আর একটা হচ্ছে বিক্রমপুর। ঠিক আছে, তো এইখানে এই যে লক্ষণ সেন নদিয়ায় অবস্থান করেছিল, কুষ্টিয়ার পূর্ব নাম কিন্তু হচ্ছে নদিয়া। তো ওই লক্ষণ সেনের একজন হচ্ছে জ্যোতির্বিদ ছিলেন, জ্যোতিষী ছিলেন, তাকে বর্ণনা দিল এইভাবে যে আপনাকে এরকম একটা ব্যক্তি, দেখতে অনেক কুৎসিত হবে, মুসলিম বীর, ঠিক আছে, দেহের তুলনায় হাত অনেক লম্বা হবে, মানে আজানুলম্বিত হাত, এরকম একটা মুসলিম বীর আপনাকে হচ্ছে আক্রমণ করে হত্যা করে এই বাংলায় হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা করবে। তো এইটা শোনার পর লক্ষণ সেন কি করলো, রাজমহলের গিরিপথ, যেটা পশ্চিম দিক থেকে বাংলায় আসার একমাত্র রাস্তা, সেই রাস্তাটা বন্ধ করে দিল। ঠিক আছে, পরবর্তীতে ময়ূরভঞ্জের জঙ্গলে দিয়ে প্রায় 18 জন অশ্বারোহী বাহিনী, মানে ঘোড়া বাহিনী নিয়ে বখতিয়ার খলজি বাংলায় প্রবেশ করে। ঠিক আছে, তো বাংলায় প্রবেশ করে, তো লক্ষণ সেন তো সেভাবে প্রস্তুতি নিয়েছে, রাজমহলের গিরিপথ বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী দিয়ে, ঠিক আছে, যাতে পশ্চিম দিক থেকে কেউ কোনোভাবেই ঢুকতে না পারে। এখন এই বখতিয়ার খলজি যে ঘোড়া 18 জন অশ্বারোহী বাহিনী নিয়ে ঢুকলো, অনেকে মনে করছে তারা হচ্ছে ঘোড়া ব্যবসায়ী, ঘোড়া বিক্রি করতে তারা এই বাংলায় হচ্ছে প্রবেশ করেছে। ঠিক আছে, এই কথা এইটা তারা মেনে নিয়েছে, স্বীকারও করেছে যে তারা ঘোড়া ব্যবসায়ী। এখন সকালবেলা, ঠিক সকালে 1204 সালের একদিন সকালে কি হইল, এই রাজা লক্ষণ সেনের, এই যে রাজা লক্ষণ সেন কুষ্টিয়ার নদী অবস্থান করছিল, তার রাজপ্রাসাদের পিছনের গেট দিয়ে ওই 18 জন অশ্বারোহী বাহিনী নিয়ে প্রবেশ করে লক্ষণ সেন, সরি বখতিয়ার খলজি। বখতিয়ার খলজি প্রবেশ করে অতর্কিত হত্যাযজ্ঞ চালানো শুরু করে। ঠিক আছে, এই খবর যখন ছড়িয়ে পড়ে, তখন লক্ষণ সেন দেখে তার জ্যোতিষীর সাথে সম্পূর্ণ কথা মিলে যাচ্ছে। তখন সে কি করলো, বিনা বাধায়, মানে কোনো বাধা না দিয়েই সে তল্পিতল্পা নিয়ে তার রাজধানী বিক্রমপুরে পালিয়ে চলে যায়। এই যে 1204 সালে বখতিয়ার খলজি, এই যে বখতিয়ার খলজি, ঠিক আছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই নদিয়া দখল করে, এই নদিয়া দখল করে উত্তর পশ্চিম বাংলায়, উত্তর উত্তর পশ্চিম বাংলায়, উত্তর পশ্চিম বাংলায়, উত্তর পশ্চিম বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন। দেখেন, এই বখতিয়ার খলজি কিন্তু হচ্ছে সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে কিন্তু হচ্ছে মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে পারেন নাই, সে শুধুমাত্র উত্তর পশ্চিম বাংলায়, এটা উত্তর না, এটা এটা উত্তর, এটা পশ্চিম না, এই উত্তর পশ্চিম বাংলায় কিছু অঞ্চলে তিনি শুধুমাত্র মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। কেন? দেখেন, 1204 সালে এই বখতিয়ার খলজি বাংলা দখল করলো, তারপর তিব্বত অভিযানে যায়, তিব্বত অভিযানে গিয়ে 1206 সালে এই বখতিয়ার খলজি কিন্তু হচ্ছে মৃত্যুবরণ করে, খুব অল্প সময় কিন্তু। ঠিক আছে, খুব অল্প সময়। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন বলা হচ্ছে, এরপর যে দেখেন কি বলা হচ্ছে, আচ্ছা দেখেন আমি কি বলেছি, আমি বলেছি যে হচ্ছে, আমি বলেছি যে শুধুমাত্র আমি এটা বলেছি যে আহ, লক বখতিয়ার খলজি কিন্তু দেখতে কুৎসিত কালো ছিল। ঠিক আছে, সে কিন্তু ওই মোহাম্মদ ঘুরির কাছে গেছিল, সেখানে চাকরি প্রার্থী হয়েছিল, হয় নাই। ঠিক আছে, তারপর হচ্ছে কুতুবুদ্দিন আইবেকের কাছে গেছিল, সেও তাকে চাকরি দেয় নাই। তার হুসামুদ্দিন হিজবর শাহ, সে তাকে পরে চাকরি দিয়েছিল। হ্যাঁ, সেখান থেকে পরবর্তীতে সে কিন্তু করছে নিজের দক্ষতা এবং যোগ্যতা বলে বাংলা আক্রমণের কিন্তু হচ্ছে সুপারিশ গ্রহণ, মানে সুপারিশ পেয়েছিল। ঠিক আছে, এবং তিনি বাংলা আক্রমণ করে বাংলার সেন রাজা লক্ষণ সেনকে পরাজিত, হত্যা করে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করে তিনি দেখিয়ে দিয়েছিলেন যে তিনি যোগ্যতা সম্পন্ন একটা শাসক ছিলেন। ঠিক আছে, তার কিন্তু দেহের তুলনায় হাত অনেক লম্বা, মানে হাঁটুর নিচ পর্যন্ত হাত, বলা হয় আজানুলম্বিত হাত। আপনি ট্রাই করে দেখেন, আপনার হাত কিন্তু হাঁটুর নিচে নামবে না, কিন্তু বখতিয়ার খলজির হাত ছিল কিন্তু হচ্ছে আজানুলম্বিত হাত, মানে হাঁটুর নিচ পর্যন্ত হাত। দেখেন তো ট্রাই করে আপনার হাঁটুর নিচে হাত নামে কিনা। ঠিক আছে, জাস্ট এক্সাম নেই 1 ঘন্টা করে।
সমস্যা নেই। বোঝা গেছে এই পর্যন্ত বলেন তো? বোঝা গেছে? বলেন বোঝা গেছে কিনা বলেন। খুকুমরি টম্পা, থ্যাংক ইউ। সেতু অতর্কিত আক্রমণ করেন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আরমান খান, ওয়ালাইকুম আসসালাম। রিমঝিম, ঠিক আছে। বুঝতে পারেন নাই ফারুক চৌধুরী? কি বুঝেন নাই বলেন। আচ্ছা শাহাদত রাকিব। আচ্ছা, হাতকে হাঁটুর নিচে নামাতে গেলে নিজেই নিজেই হাঁটুর নিচে নেমে যেতে হচ্ছে, ঠিক আছে। ও আচ্ছা, ফুটবল খেলতে গিয়ে মাটিতে ঠেকিয়ে দিই, গুড, ভেরি গুড। ওকে, ঠিক আছে। হ্যাঁ তার প্রতিদানও সে পেয়েছে, শফিক তুহিন, হ্যাঁ ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখলাম যে দুইটা জায়গায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, একটা ভারত, একটা হচ্ছে বাংলা, মানে দিল্লি এবং বাংলা দুইটাই কিন্তু আলাদা, ঠিক আছে। আমরা দিল্লি নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে, একটু না অনেকটাই আলোচনা করব দিল্লি নিয়ে, ঠিক আছে। আমরা দিল্লি নিয়ে আলোচনা, হ্যাঁ নদিয়ার বর্তমান নাম হচ্ছে কুষ্টিয়া, নদিয়ার বর্তমান নাম হচ্ছে কুষ্টিয়া। নুরুল আফসার আল মামুন, কুষ্টিয়া মানে নদিয়ার বর্তমান নাম হচ্ছে কুষ্টিয়া। হ্যাঁ, সাম্প্রতিক, হ্যাঁ শাহাদত রাকিব, ঠিক আছে অসুবিধা নাই, ঠিক আছে। আমি ট্রাই করছি, রাজিয়া সুলতানা হয়েছে, তার মানে আপনার হয়নি বোঝা যাচ্ছে। ওনার, আচ্ছা আজকে প্রথম জানলাম ওনার হাত এত লম্বা ছিল। আচ্ছা, রিদা হোসাইন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ওকে ফারুক চৌধুরী, হ্যাঁ ওকে ঠিক আছে। নীল কাব্য, থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ওকে, তাহলে আমরা চলে যাব এখন দিল্লি সুলতানি যুগ বা দিল্লি সালতানাতে চলে যাব। তার আগে আরেকটা বিষয় ক্লিয়ার করে নিই। দেখেন, আমাদের শুধুমাত্র উত্তর পশ্চিম বাংলায় কিন্তু বখতিয়ার খলজি 1204 সালে কি করেছিলেন, মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন, কিন্তু সমগ্র বাংলায়, সমগ্র বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, ঠিক আছে। সমগ্র বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, সমগ্র বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, সমগ্র বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন সুলতান, সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহ, ইলিয়াস, ইলিয়াস শাহ। দেখেন এই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ কি করলেন, 1352 সালে সমগ্র বাংলায়, অর্থাৎ আমাদের এই পুরো বাংলাদেশে সমগ্র বাংলায় কি করলেন, মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ আমাদের যে সুলতানি আমল শুরু হয়েছিল বাংলায়, দেখেন আমি বাংলায় সুলতানি আমল, দিল্লি সুলতানি আমল, এই দুইটা ক্লিয়ার করব, তার আগে বলি যে 1352 সালে, এই 1352 সালে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, ইলিয়াস শাহী বংশের শ্রেষ্ঠ শাসক, ঠিক আছে। তিনি কি করেছিলেন, 1352 সালে সমগ্র বাংলার 6টা জনপদকে একত্রিত করেছিলেন, এবং তার সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চলের নাম হয়ে যায় বাঙ্গালা, হ্যাঁ বাঙ্গালা, ঠিক আছে, বাঙ্গালা, ঠিক আছে। তার সময় সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে, ঠিক আছে। এবং তিনি নিজে, এই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, শাহ ই বাঙ্গালা উপাধি কিন্তু ধারণ করেছিলেন, এবং সমগ্র বাংলার 6টা জনপদকে একত্রিত করে সমগ্র বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে দেখেন 1204 সালে বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা হইলেও সমগ্র বাংলায় হয়নি, শুধুমাত্র উত্তর পশ্চিম বাংলায়, এই বখতিয়ার খলজি বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করলেও সমগ্র বাংলায় যিনি মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তিনি সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ। এই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ 1352 সালে সমগ্র বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন, এবং তার শাসনামলে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল বাঙ্গালা নামে পরিচিতি লাভ করে, বাঙ্গালা নামে পরিচিতি লাভ করেন, ঠিক আছে। ভেরি গুড, এই তো সুন্দর। এই তো রোমানা আক্তার রুমা, থ্যাংক ইউ। কেয়ার সুজন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে, আচ্ছা, আচ্ছা,
হ্যাঁ, বিশ্বরূপ সেন এরা তো হচ্ছে সমগ্র বাংলায় না তো। ওই যে বখতিয়ার খলজি 1204 সালে মারা গেলে, 1204 থেকে 6 সালে মারা গেলে, 1206 থেকে 1338 পর্যন্ত বাংলায় তো তেমন উল্লেখযোগ্য কোনো শাসক ছিল না। ঠিক আছে, তারা ওই যে বিক্রমপুর এই অঞ্চলে শাসন করেছিলেন। ঠিক আছে, তারা বিক্রমপুর এই অঞ্চলেই শাসন করেছিলেন, মুন্সিগঞ্জ এই অঞ্চলেই শাসন করেছিলেন। ঠিক আছে, ওই যে কেশব সেন বাংলার সর্বশেষ সেন রাজা, 1230 সাল পর্যন্ত ছিলেন সেন বংশ। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি সমগ্র বাংলায় কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে, আর সমগ্র বাংলায় কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে, আর বাংলায় কে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে, অন্যদিকে ভারতে বা দিল্লি থেকে মুসলিম শাসন প্রতিষ্ঠা করে। এইটা আমরা ক্লিয়ার হয়েছি। দেখেন, হিন্দু শাসন আমলে রাজা সম্রাট এইগুলো আমরা উপাধি পড়ছি, কিন্তু কিন্তু যখন মুসলমান শাসকরা শাসন শুরু করলো, তখন ওই মুসলমান শাসকদের নামের আগে কিন্তু এই সুলতান শব্দটি কিন্তু হচ্ছে যোগ হয়। অর্থাৎ মুসলমান শাসকদের উপাধি কি ছিল? সুলতান। কারণ ওই খলিফাদের উপঢুকন পাঠিয়ে, মুসলিম জাহানে যারা প্রধান ছিলেন, তো ওই খলিফাদের উপঢুকন পাঠিয়ে তারা সুলতান উপাধি লাভ করে তারা কিন্তু এই বাংলায় কিন্তু হচ্ছে শাসন কার্য কিন্তু হচ্ছে পরিচালনা করেন, শাসন কার্য পরিচালনা করেন। বোঝা গেছে? শাসন কার্য পরিচালনা করেন। বোঝা গেছে? তো এখন দেখেন, এই বাংলা এবং দিল্লি দুইটা কিন্তু আলাদা। আমরা দুইটাই যদি এখন বিশ্লেষণ করি, যে বাংলায় সুলতানি আমল, আবার দিল্লি সুলতানি আমল। ঠিক আছে, বলা হচ্ছে দিল্লি সুলতানি আমল বা দিল্লি সালতানাত। সালতানাত, ঠিক আছে, দিল্লি সালতানাত, দিল্লি সালতানাত বা দিল্লি সুলতানি যুগ, দিল্লি সুলতানি যুগ। অন্যদিকে বাংলায় সুলতানি যুগ, বাংলায় বা বাংলার সুলতানি যুগ, বাংলার সুলতানি যুগ বা সুলতানি আমরা শাসন আমলে ধরতে পারি, সুলতানি, সুলতানি শাসন আমল। হ্যাঁ, শাসন আমল। দেখেন, বাংলা দিল্লির দুইটা কিন্তু সাল কিন্তু হচ্ছে আলাদা। দিল্লির সুলতানি যুগের সময়কাল বা সালতানাতের সময়কাল 1206 থেকে 1526, আর বাংলায় সুলতানি যুগের সময়কাল, বাংলায় সুলতানি যুগের সময়কাল হচ্ছে 1338 থেকে 1538। এই দীর্ঘ সময়, এই দীর্ঘ সময় কিন্তু হচ্ছে বাংলার সুলতানি আমল, আর এই দীর্ঘ সময় 320 বছর এটা কিন্তু হচ্ছে দিল্লির সুলতানি আমল। তাহলে বাংলা এবং দিল্লির দুই জায়গায় মুসলিম শাসন চলছিল মধ্যযুগে, মধ্যযুগে দুই জায়গায় মুসলিম শাসন চলছিল। এখন দুই জায়গার সাল কিন্তু হচ্ছে আলাদা, দিল্লি আলাদা, বাংলা আলাদা। ঠিক আছে, দিল্লি আলাদা এবং বাংলা আলাদা। দেখেন, 1206 থেকে 1526 এই দিল্লির এটা সুলতানি যুগ, আর বাংলায় সুলতানি যুগ 1338 থেকে 1538। 1206 কেন বিখ্যাত? বলা হয় তাকে কুতুব উদ্দিন আইবেক। দেখেন, কুতুব উদ্দিন আইবেক, কুতুব উদ্দিন আইবেক বিখ্যাত একটা ব্যক্তি। ওই যে মোহাম্মদ ঘুরি পড়লাম না, মোহাম্মদ ঘুরি, ওই মোহাম্মদ ঘুরি তার প্রধান সেনাপতি ছিল কিন্তু হচ্ছে এই কুতুবউদ্দিন আইবেক, এবং ওই মোহাম্মদ ঘুরি কিন্তু জামাইও ছিল কুতুবউদ্দিন আইবেক। তো কুতুবউদ্দিন আইবেককে 1206 সালে ক্ষমতা দিয়ে তিনি এখান থেকে চলে যান। ঠিক আছে, তো এই যে 1206 সালে কুতুবউদ্দিন আইবেক দিল্লির সিংহাসনে বসে তিনি কি করলেন? দিল্লির সুলতানি যুগ বা দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলেন, যার কারণে এই কুতুবউদ্দিন আইবেককে বলা হয়ে থাকে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা বলা হয়, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? এই কুতুবউদ্দিন আইবেককে। তাকে আরো অনেক কিছু বলা হয়। এই কুতুবউদ্দিন আইবেক তিনি প্রথম জীবনে একজন দাস ছিলেন, দাস হিসেবে জীবন শুরু করেছিলেন। পরবর্তীতে স্বীয় দক্ষতা ও যোগ্যতা দ্বারা তিনি এই মোহাম্মদ ঘুরির হচ্ছে মানে সেনাবাহিনীতে যোগদান করেন এবং পরবর্তীতে প্রধান সেনাপতি, এবং শেষ পর্যন্ত তিনি এই মোহাম্মদ ঘুরির জামাই, এবং শেষ পর্যন্ত তিনি আবার কি করলেন? 1206 সালে তিনি দিল্লির সিংহাসনে বসলেন, এবং তিনি 1206 সালে দিল্লির সিংহাসনে বসেই তিনি কি করলেন? দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলেন। অর্থাৎ দিল্লি মুসলিম শাসন আমলের সুবর্ণ যুগ কিন্তু শুরু হয়ে যায়। বলা হয়ে থাকে এই কুতুবউদ্দিন আইবেক তিনি তো একজন মুসলিম ছিলেন এবং দাস ছিলেন, দাস হিসেবে জীবন শুরু করেছিলেন। তো এই যে 1206 থেকে 1526 সাল পর্যন্ত 320 বছর যে দিল্লির সুলতানি যুগ ছিল, এখানে 5টি রাজবংশ শাসন করে, 5টি রাজবংশ শাসন করে। একটা হচ্ছে দাস বংশ, একটা হচ্ছে খলজি বংশ, একটা হচ্ছে তুঘলক বংশ, একটা সৈয়দ বংশ, একটা সৈয়দ বংশ, আর একটা হচ্ছে লোদি বংশ। দেখেন,
এই 5টা রাজবংশ কিন্তু দিল্লি হচ্ছে শাসন করেছিল। তো প্রথম যে রাজবংশ দিল্লির ছিল, দিল্লি সালতানাতের, সেটা হচ্ছে দাস বংশ। এই দাস বংশের গুরুত্বপূর্ণ শাসক ছিল কিন্তু হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। তিনি কি করলেন? দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করলেন, ভারতের দাস বংশ প্রতিষ্ঠা করলেন, ভারতের দাস বংশ প্রতিষ্ঠা করলেন। তাহলে দেখেন, দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক, আবার ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবেক। কত সালে প্রতিষ্ঠা করলেন? 1206 সালে। কত সালে? 1206 সালে। একটু আগে আমি আপনাদের বলেছি যে মোহাম্মদ ঘুরি ভারতে বা দিল্লিতে মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা এবং তুর্কি শাসনের প্রতিষ্ঠাতা, কারণ তিনি মুসলিম ছিলেন এবং জাতিতে তুর্কি ছিলেন। তো সেই দিক থেকে 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধের মধ্য দিয়ে মোহাম্মদ ঘুরি ভারতে মুসলিম ও তুর্কি শাসন প্রতিষ্ঠা করেন। কিন্তু ভারতে মুসলিম ও তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এই কুতুবউদ্দিন আইবেককে। ভারতে মুসলিম ও তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু বলা হয়ে থাকে কিন্তু হচ্ছে এই কুতুবউদ্দিন আইবেককে। ভারতে, আবারও বলছি, ভারতে মুসলিম ও তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু হচ্ছে এই কুতুবউদ্দিন আইবেক, যিনি ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা, আবার ভারতের দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, আবার তাকে ভারতে মুসলিম ও তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। তো এই কুতুবউদ্দিন আইবেক একজন দানশীল শাসক ছিলেন। এই কুতুবউদ্দিন আইবেক একজন দানশীল শাসক ছিলেন, যার কারণে তাকে লাখো বক্স বা লক্ষ টাকার দানকারী বলা হয়। লাখো বক্স বা লক্ষ টাকার দানকারী বলা হয়। ঠিক আছে। তিনি দিল্লিতে কুতুব মিনারও নির্মাণ করেন। ঠিক আছে, তিনি দিল্লিতে কি করেছিলেন? কুতুব মিনারও নির্মাণ করেছিলেন। যদিও তিনি সে কাজ শেষ করতে পারেননি, তার জামাই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি সেটা শেষ করেছিলেন। তাহলে দেখেন, কুতুবউদ্দিন আইবেককে নিয়ে কতগুলো প্রশ্ন এখানে হচ্ছে। বলা হচ্ছে ভারতে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা, আবার ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা, আবার বলা হচ্ছে ভারতে মুসলিম ও তুর্কি শাসনের প্রকৃত প্রতিষ্ঠাতা। ঠিক আছে, তার উপাধি ছিল কি? লাখো বক্স বা লক্ষ টাকার দানকারী। তিনি দিল্লিতে কি করেছিলেন? কুতুব মিনার নির্মাণ করেছিলেন। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, লাখো বক্স, এই তো সুন্দর রিদা, ঠিক আছে। হ্যাঁ, রাবিয়া, ভেরি গুড। রিমঝিম বৃষ্টি, থ্যাংক ইউ। হ্যাঁ, ভেরি গুড। আফরোজা জামান, হ্যাঁ ঠিক আছে। বাংলায় ফখরুদ্দিন মোবারক শাহ, থ্যাংক ইউ। হ্যাঁ, কেম খান মোহাম্মদ আলামিন, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত বুঝতে পারছেন তো? না, বলেন তো, এই পর্যন্ত বুঝতে পারছেন? এই পর্যন্ত বোঝা গেছে? বলেন তো। আমি জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াচ্ছি কিন্তু, হ্যাঁ, আমি জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়াচ্ছি। ঠিক আছে। কুতুবউদ্দিন আইবেকের পর তার জামাই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতান শামসুদ্দিন শামসুদ্দিন ইলতুৎমিশ ক্ষমতা দখল করে। এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশকে বলা হয় দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। প্রকৃত প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাকে। ঠিক আছে। আচ্ছা, তিনি প্রথম নিজের নামে মুদ্রা চালু করেছিলেন। আবার দেখা যাচ্ছে এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ যখন মারা যায়, তখন 1236 সাল তখন তার মেয়ে সুলতানা রাজিয়া কি করেছিল? দিল্লির সিংহাসনে আরোহণ করেছিল, অর্থাৎ দিল্লির সিংহাসনে বসেছিলেন। বলা হয়ে থাকে দিল্লির ইতিহাসে প্রথম নারী শাসক ছিলেন সুলতানা রাজিয়া। তিনি ছিলেন এই সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা ছিলেন। সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা ছিলেন। ঠিক আছে। হ্যাঁ, বোঝা গেছে? বোঝা গেছে? ওকে। এরপর দেখেন, বলা হচ্ছে যে এই যে সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি কি করেছিলেন? তিনি দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হয়েছিলেন। ঠিক আছে, তাকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আবার তিনি যখন মারা যান তখন কি করেছিলেন? সুলতানা রাজিয়া 1236 সালে, অর্থাৎ যোগ্য উত্তরাধিকার না থাকায় সুলতানা রাজিয়া দিল্লির সিংহাসনে বসেছিলেন। ঠিক আছে, এই 1236 থেকে 1240 সাল ছিল তার সময়কাল। বোঝা গেছে? হ্যাঁ, ওকে। এরপরে দেখেন, বলা হয় যে বলে দিলাম যে দিল্লি সালতানাতের প্রথম যে নারী শাসক ছিলেন তিনি কিন্তু সুলতানা রাজিয়া শামসুদ্দিন ইলতুৎমিশের কন্যা ছিলেন। ঠিক আছে। এরপর দেখেন, বলা হচ্ছে আমরা চলে যাব হচ্ছে গিয়াসউদ্দিন বলবান।
ঠিক আছে, গিয়াস গিয়াস উদ্দিন বলবন, গিয়াস উদ্দিন বলবন। বলা হয় যে দাস বংশের সর্বশেষ শাসক ছিলেন এই গিয়াস উদ্দিন বলবন। তিনি অনেক কঠোর শাসক ছিলেন, যাকে আচ্ছা, তিনি অনেক কঠোর শাসক ছিলেন। তিনি ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নীতি প্রবর্তন করেছিলেন। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, আয়রন পলিসি নীতির প্রবর্তক, ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নীতির প্রবর্তক। প্রশ্ন হয় দিল্লির কোন শাসক ব্লাড অ্যান্ড আয়রন পলিসি নীতির প্রবর্তক বা রক্তপাত ও লৌহ নীতির প্রবর্তক? রক্তপাত ও লৌহ নীতি প্রবর্তন করেন কে? লৌহ নীতি প্রবর্তন করেন কে? এই গিয়াসউদ্দিন বলবন। তিনি দাস বংশের সর্বশেষ শাসক ছিলেন 1290। ঠিক আছে, হ্যাঁ। এরপরে হ্যাঁ, এরপরে দেখেন বলা হচ্ছে যে এই যে দেখেন এই রক্তপাত লোহনীতি প্রবর্তন করেছিলেন। ঠিক আছে, এখন আমি আপনাদের যদি বলি এই আধুনিক যুগে এসেও কিন্তু আরেকজন বিখ্যাত ব্যক্তি কিন্তু এই রক্তপাত ও লোহনীতি বা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি প্রবর্তন করেন। তার নাম কিন্তু হচ্ছে প্রিন্স অটো ভন বিসমার্কস। প্রিন্স অটো ভন বিসমার্কস। ঠিক আছে, বিসমার্কস। এই প্রিন্স অটো ভন বিসমার্ক কি করেছিলেন? তিনিও এই ব্লাড অ্যান্ড আয়রন পলিসি গঠন করেছিলেন। তাকে কিন্তু আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয়। আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয় এবং জার্মানির প্রথম চ্যান্সেলর ছিলেন কিন্তু হচ্ছে এই প্রিন্স অটো ভন বিসমার্ক। কারণ একটা জিনিস মনে করে রাখেন, 1870 সালে জার্মানি কিন্তু তখন অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত ছিল। তখন প্রুশিয়া নাম ছিল। তো প্রায় 70টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ কিন্তু হচ্ছে বিভক্ত ছিল প্রুশিয়া। তখন এই প্রিন্স অটো ভন বিসমার্ক কাইজার প্রথম উইলিয়ামের সাহায্য নিয়ে কিন্তু 1870 সালে সমগ্র ওই ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলকে একত্রিত করে জার্মানির একত্রীকরণ করেন এবং আধুনিক জার্মানি কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, এবং 1871 সালে এই প্রিন্স অটো ভন বিসমার্ককে জার্মানির হচ্ছে দায়িত্ব দেওয়া হয়, চ্যান্সেলর হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চ্যান্সেলর কিন্তু হচ্ছে প্রধানমন্ত্রীর সমতুল্য পদ। তো 1871 থেকে 1890 সাল পর্যন্ত 20 বছরে তিনি আধুনিক জার্মানি প্রতিষ্ঠার একটা প্রতিশ্রুতি গ্রহণ করেন, একটা সিদ্ধান্ত গ্রহণ করেন বা একটা পরিকল্পনা গ্রহণ করেন। ঠিক আছে, এবং তিনি জার্মানিকে আধুনিক জার্মানিতে রূপান্তর করেন, যার কারণে এই প্রিন্স অটো ভন বিসমার্ককে কিন্তু আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা বলা হয়ে থাকে। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, শফিক তুহিন, ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আমরা ব্লাড অ্যান্ড আয়রন পলিসি যে নীতিটা আছে এটার দুইটা আমরা প্রবর্তক পাইলাম। দুইটা প্রবর্তক পাইলাম, একটা হচ্ছে গিয়াসউদ্দিন বলবন, আর একটা পাইলাম প্রিন্স অটো ভন বিসমার্ক। প্রিন্স অটো ভন বিসমার্ক একজন আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা, আর একজন দিল্লি সালতানাতের দাস বংশের সর্বশেষ শাসক। এই দুইজন ব্যক্তি পাইছি। ঠিক আছে, বোঝা গেছে এই পর্যন্ত? বলেন তো, এই পর্যন্ত বোঝা গেছে? আমরা ক্লাসটা শেয়ার দেবো। হ্যাঁ, গিয়াসউদ্দিন বলবন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, রাবিয়া খাতুন, হ্যাঁ, শফিক তুহিন, সাদত রাকিব, রিমঝিম বৃষ্টি, হ্যাঁ, বা পোলাপান খুব সুন্দর পারে। এই তো, আচ্ছা, ওকে, ঠিক আছে। এখন দেখেন আমরা চলে যাব হচ্ছে খলজি বংশ। দাস বংশের পর আমরা চলে যাব হচ্ছে খলজি বংশ। হ্যাঁ, দেখেন এই যে খলজি বংশ কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা একটা ব্যক্তির নাম শুনি, তার নাম হচ্ছে জালালউদ্দিন খলজি, আর শ্রেষ্ঠ শাসক ছিল হচ্ছে আলাউদ্দিন খলজি। হ্যাঁ, আলাউদ্দিন খলজির নাম আমরা সবাই শুনেছি, আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কেন বিখ্যাত এবার আমি বলছি। তাকে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। তিনি কি করেছিলেন? এই আলাউদ্দিন খলজি তিনি হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। নিয়ন্ত্রণ মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি করেছিলেন? চালু করেছিলেন। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থাটা কি দেখেন, এখনকার যেমন কিছু অসাধু ব্যবসায়, কিছু না, 95% আমাদের দেশে অসাধু ব্যবসায়ী, এটা অস্বীকার করার কিছু নাই। তো তখনও কিন্তু এই অসাধু ব্যবসায়ীগুলো ছিল, তারা সুযোগ পেলেই নিত্যপণ্য যে দ্রব্যগুলো ছিল ওই দ্রব্যের কিন্তু হচ্ছে দাম বাড়িয়ে দিত। কিন্তু তখন আলাউদ্দিন খলজি কি করলেন? বাজার মনিটরিং করার জন্য প্রত্যেকটা বাজারে সেনাবাহিনীর লোক রাখলেন তারা, এবং দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দিলেন যাতে কেউ কোনো দ্রব্যের দাম বাড়াইতে না পারে। এটাই ছিল হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা। এই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিলেন কে? আলাউদ্দিন খলজি, যাকে খলজি বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয়। হ্যাঁ, ঠিক আছে,
বোঝা গেছে? বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? আচ্ছা, এখন দেখেন, এই যে মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল, আবার এই আলাউদ্দিন খলজি কি করেছিল? সর্বপ্রথম ভারতের দক্ষিণাত্য জয় করেছিলেন। সর্বপ্রথম ভারতের ভারতের দক্ষিণাত্য জয় করেছিলেন। ভারতের দক্ষিণাত্য জয় করেছিলেন। ভারতের দক্ষিণাত্য জয় করেছিলেন। দক্ষিণাত্য জয় করেছিলেন তিনি সর্বপ্রথম শাসক যিনি ভারতের দক্ষিণাত্য জয় করেছিলেন। ঠিক আছে? আচ্ছা, এই যে দক্ষিণাত্য জয় করলেন, এই আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি ছিল কিন্তু হচ্ছে মালিক কাফুর। প্রধান সেনাপতি কে ছিল? এই প্রধান সেনাপতি ছিল হচ্ছে মালিক কাফুর। ওই মালিক কাফুরের নেতৃত্বেই কিন্তু হচ্ছে আলাউদ্দিন খলজি কিন্তু হচ্ছে ভারতের এই দক্ষিণাত্য জয় করেছিলেন। বলা হয় থাকে দিল্লির প্রথম শাসক হিসেবে এই ভারতের দক্ষিণাত্য জয় করেছিলেন আলাউদ্দিন খলজি। এই এই দক্ষিণাত্য জয়ের নেতৃত্ব দিয়েছিলেন হচ্ছে তার প্রধান সেনাপতি মালিক কাফুর। ঠিক আছে? মালিক কাফুর। বোঝা গেছে এই পর্যন্ত? বোঝা গেছে যে ভারতের দক্ষিণাত্য কে জয় করলো? আলাউদ্দিন খলজি। আবার মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করলো? আলাউদ্দিন খলজি। ঠিক আছে? ওকে। এরপর এরপর দেখেন, আমরা চলে যাব তুঘলক বংশে। তুঘলক বংশে, হ্যাঁ, তুঘলক বংশ। তুঘলক বংশ, এই তুঘলক বংশটা গুরুত্বপূর্ণ, কারণ এইখানে আছে হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক। মোহাম্মদ বিন তুঘলক, এই মোহাম্মদ বিন তুঘলক কিন্তু হচ্ছে তুঘলক বংশের শ্রেষ্ঠ শাসক। তুঘলক বংশের শ্রেষ্ঠ শাসক বলা হয় তাকে। তিনি কি করেছিলেন দেখেন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ করেছিলেন। 1329 সালে সোনা ও রূপার পরিবর্তে সোনা ও রূপার পরিবর্তে তাম্র মুদ্রার চালু করেছিলেন। তাম্র মুদ্রার বা তামার মুদ্রার প্রচলন করেন। তামার মুদ্রার প্রচলন করেন। ঠিক আছে? তাহলে দেখেন, বলা হয়ে থাকে যে দিল্লির কোন শাসক ভারতবর্ষে প্রথম প্রতীকী মুদ্রা চালু করে? প্রতীকী মুদ্রা প্রতীকী মুদ্রা। ঠিক আছে? এই প্রতীকী মুদ্রা হচ্ছে কোনটা? এই যে সোনা রূপার পরিবর্তে ত্রাম্য যে মুদ্রা চালু করেছিল, এটা ছিল ভারতের প্রথম প্রতীকী মুদ্রা। এই প্রতীকী মুদ্রা চালু করেছিল মোহাম্মদ বিন তুগলক 1329 সালে। কিসের পরিবর্তে? সোনা ও রূপার পরিবর্তে। অর্থাৎ আগে যে সোনা ও রূপার যে মুদ্রাগুলো ছিল 1329 সালে, ওই সোনা ও রূপার পরিবর্তে এই মোহাম্মদ বিন তুগলক যেইটা করেছিল সেইটা হচ্ছে এই তাম্র মুদ্রা বা তামার মুদ্রা চালু করেছিল। বোঝা গেছে? এবং তার সময়ে বিখ্যাত মরক্কোর বিখ্যাত পর্যটক তার সময়ে মরক্কোর বিখ্যাত পর্যটক বিখ্যাত পর্যটক মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা। দেখেন, আপনারা নাম শুনছেন, জানছেন, পড়েছেন। ইবনে বতুতা কিন্তু 1334 সালে ভারতে আসে। হ্যাঁ, ভারতে আসেন। দেখেন, ইবনে বতুতা একটা বিখ্যাত পর্যটক। তিনি মরক্কোর অধিবাসী ছিলেন। আফ্রিকা মহাদেশের একটা দেশ হচ্ছে মরক্কো। ওই মরক্কোর বিখ্যাত পর্যটক ছিলেন। তিনি কি করেছিলেন? তিনি 1334 সালে তিনি ভারতে আসছিলেন। এ সময় ভারতের দিল্লির শাসক ছিলেন মোহাম্মদ বিন তুঘলক। ঠিক আছে? ইবনে বতুতা কিন্তু বাংলায়ও আসেন। তিনি 1346 সালে ওই যে বাংলায় স্বাধীন সুলতানি যুগ যিনি প্রতিষ্ঠা করেছিলেন ফখরুদ্দীন মোবারক শাহ, ওই ফখরুদ্দীন মোবারক শাহর শাসন আমলে তিনি কিন্তু বাংলায়ও এসেছিলেন। ঠিক আছে? এবং তিনি বাংলা এবং দিল্লি সম্পর্কে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন এই ইবনে বতুতা, তার কিন্তু একটা বিখ্যাত ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থ আছে, কিতাবুল রেহেলা। হ্যাঁ, ইবনে বতুতার একটা বিখ্যাত গ্রন্থ হচ্ছে কি? কিতাবুল রেহেলা। এই যে কিতাবুল রেহেলা যে বিখ্যাত গ্রন্থটা রয়েছে, এই কিতাবুল রেহেলা গ্রন্থে তিনি বাংলাকে ধন সম্পদে পরিপূর্ণ নরক বা দোজকিয়া নিয়ামত নামে কিন্তু হচ্ছে অভিহিত করেছিলেন। অর্থাৎ ইবনে বতুতা প্রথম পর্যটক হিসেবে তিনি বাংলা শব্দেরও ব্যবহার করেন। আবার বলা হয়ে থাকে তিনি এই বাংলাকে ধন সম্পদে পরিপূর্ণ নরক বলে কিন্তু হচ্ছে আখ্যায়িত করেছিলেন। বোঝা গেছে? এই পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ। হুম। শফিক তুহিন, ঠিক আছে।
কিতাবুল রেহেলা, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ হাসি মধু কেয়ার সুজন। হ্যাঁ, রিমঝিম বৃষ্টি, ইবনে বতুতা, হ্যাঁ, কিতাবুল রেহেলা, ঠিক আছে। দোজকিয়া নিয়ামত বা ধন সম্পদে পরিপূর্ণ নরক বলে আখ্যায়িত করেছিলেন। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, ইবনে বতুতা তার জীবদ্দশায় কিন্তু 12,000 প্লাস বিয়ে করেছিলেন, 12,000 প্লাস বিয়েও করেছিলেন, ঠিক আছে। খুব মজার বিষয় না এটা, বলেন তো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা, দোয়া রইল সবার জন্য। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।